যে বিজেপির কেন্দ্রীয় নেতারা ভূপেন্দ্র যাদব, বিপ্লব কুমার দেব থেকে শুরু করে সুনীল বানসাল, তারা প্রত্যেকটা বিজেপির 43টি সাংগঠনিক জেলা একেবারে চষে বেরিয়েছেন। কিন্তু আগের যে 2021-এর সময় বা 2019-এ যে সংগঠন ছিল, সেই সংগঠনটা এখন অনেকটাই তলানিতে চলে গিয়েছে। তাহলে এবং এরকম একটা রিপোর্ট কিন্তু দিল্লিতেও দিয়েছে যে আগের যে লেভেলে সংগঠনটা ছিল, তাহলে কি আমরা এটা বলতে পারি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত নিরুপায় হয়ে দিলীপ ঘোষের মানে দ্বারস্থ হলেন? দেখুন, সংগঠন নাই এটা আমি মনে করি না। সেই লোকগুলো সব আছেন, আরো নতুন লোক এসছেন। হ্যাঁ, একটু সক্রিয়তা কমে গেছে, উন্মাদনাটা নাই, আপনারা দেখছেন। তো আমিও তো ছিলাম, আমি তো সেরকম সক্রিয় ছিলাম না, কারণ আমাকে সেই রকম কাজ দেওয়া হয়নি। তো বাকি পার্টির পুরনো কর্মী যারা খুব অভিজ্ঞ, তারা কাজের জন্য অপেক্ষা করছেন। দেখুন, ইলেকশন আস্তে আস্তে সবাইকে আমরা কাজে লাগাবো এবং সেই উন্মাদনা ফিরে আসবে। পার্টি সাংগঠনিক শক্তির উপরে দাঁড়িয়ে ইলেকশন লড়াই করে জেতে। তো সেই সংগঠনকে ঠিক করা নিচের থেকে শুরু হচ্ছে, লিস্ট তৈরি হচ্ছে, সমস্ত কর্মীদের ডাকা হচ্ছে, তাদেরকে সম্মেলন হচ্ছে, তাদেরকে কি করতে হবে বলা হচ্ছে। আপনি দেখলেন সেদিন অমিত শাহ কলকাতাতে এলেন, সায়েন্স সিটিতে 4000 কর্মী সম্মেলন হলো। তার আগে মাননীয় সুনীল বনসলজি, আমাদের মহামন্ত্রী, তিনি পশ্চিমবাংলার কিছু সিলেক্টেড পুরনো কর্মী যারা একাধিকবার নেতৃত্ব দিয়েছেন এই ইলেকশনে, তাদের নিয়ে বসেছেন। তো বিভিন্নভাবে ছোট বড় ভাবে বসে সবাইকে সক্রিয় করা, সবার কথা শোনা, সবার কাজ ঠিক করে দেওয়া, এটা চলছে। এটা তো আর সবটা প্রচার হয় না, ঘরের মধ্যেই হয় স্ট্র্যাটেজি, সেটা তৈরি হচ্ছে। 1-2 মাস 3 মাস 2 মাস আগে হলেই গরম হয়ে যাবে হাওয়া, আর সেটা খুব তাড়াতাড়ি সম্ভব। দেখলাম যে পার্টির সঙ্গে আপনার সঙ্গে একটা হঠাৎ করে দূরত্ব তৈরি হলো। আপনাকে যেন মনে হচ্ছিল যে একটা সাইড লাইন করা হয়েছে। আপনি রাজ্য সভাপতি ছিলেন, এখনো পর্যন্ত আপনাকে সফলতম রাজ্য সভাপতি বলা হয়। আপনার আমলে বিধানসভাতে 77টি এবং লোকসভাতে 18টি আসন। এখনো পর্যন্ত যদি পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা দেখি, সব থেকে বেশি আপনি রাজ্য সভাপতি যখন ছিলেন তখন এই ফলাফল হয়েছিল। তাহলে কি আপনাকে কি কেউ সাইড লাইন করে দিয়েছিল পার্টি থেকে? দেখুন, আমার আগের যারা রাজ্য সভাপতি ছিলেন তারাও এখনো সক্রিয় সুস্থ আছেন, তারা কাজও করছেন, আমিও সেভাবে ছিলাম। তো যখন নতুন কোনো নেতৃত্বকে সামনে আনতে হয়, তাকে জায়গা দিতে হয়, তার নেতৃত্ব যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য সবাইকে সহযোগিতা করতে হয়। তো সেজন্য যারা আমাদের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ফোকাস করেছেন, আমরাও করেছি, আপনারাও করেছেন। তার মানে এই নয় যে বাকিদের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, আমাকে রাজ্য স্তরের পরে কেন্দ্রীয় স্তরে নিয়ে যাওয়া হয়েছিল। রাজ্য কমিটি থেকে বা এখানে কাজ করা আমার সময়, আমি এখানে বুথ সশক্তিকরণের কাজ করেছি, আমি বুথ ইন্সপেকশন হলো, বুথ ম্যাপিং হলো, সব জায়গায় আমি বুথে বুথে গিয়ে কাজ করেছি। এটা তো ওই মিডিয়ারও চোখে পড়ে না এগুলো, এটাই আসল কাজ সংগঠনের, সেটা আমরা করেছিলাম। নির্বাচন এলে, সভা সমিতি হলে তখন দেখা যাবে, সবাই যখন ডায়াস দাঁড়িয়ে ভাষণ দেবেন সবাইকে দেখা যাবে। আমরা একটা বিষয়ে দেখলাম যে অমিত শাহের আপনাকে ডাকলেন, তারপর আপনি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দীর্ঘ আলোচনা করলেন এবং শ্রমিক ভট্টাচার্য বাইরে বেরিয়ে এসে আমাদের জানালেন যে দিলীপ ঘোষ তিনি পাহাড় থেকে জঙ্গলমহল, পাহাড় থেকে সাগর, তাকে দেখা যাবে। এবং তিনি এটাও বললেন যে 13 তারিখের যে সভা, সেখানে আমরা একসঙ্গে দুজনে থাকবো। দিলীপ ঘোষ এতদিন বাড়িতে থেকে স্ট্র্যাটেজি তৈরি করছিলেন, এরকম নয় যে দিলীপ ঘোষের সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়েছিল। এবং আপনাকে সিলমোহর দিলেন এবং বললেন যে এবার পাহাড় থেকে সাগর দিলীপ ঘোষকে আমাদের সংগঠনের কাছে দেখা যাবে। কি বলবেন? দেখুন, আমাদের পার্টিতে প্রেসিডেন্ট সর্বোপরি, যেন উনি আমাদের নেতা। এখানকার কোন নেতা কার্যকর্তা কিভাবে কাজ করবে তাদের ব্যাপারটা উনি ঠিক করবেন। আমার মনে হয় কেন্দ্রের নেতাদের সঙ্গে ওনার কথা হয়েছে, মাননীয় অমিত শাহের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকের ব্যাপারে, তো সেটা উনি ঠিক করে দেবেন। সেজন্য আমার যেটা দরকার ছিল, যে বহুদিন ধরে আমি কোনো সাংগঠনিক বৈঠকে থাকি না, সাধারণ কর্মী হিসাবে নিচে কাজ করি, স্ট্র্যাটেজি এখানে তৈরি হয়। সেই জন্য কি ঠিক হয়েছে, কতটা ঠিক হয়েছে, কি কমিটি হয়েছে, কারা দায়িত্ব নিয়েছেন বা নিচ্ছেন, সেগুলো জানার দরকার ছিল আমার। কাদের সঙ্গে কাজ করতে হবে, কোন অবস্থায় আছে পার্টি, কারণ আমি বেশি সময় মেদিনীপুরেই দিই, বাইরে কম যাই। তো সেজন্য কি পরিস্থিতি আছে বা ওনারা আমার কাছ থেকে কি চাইছেন সেটা আমার জানার দরকার ছিল, সেই নিয়ে ওনার সঙ্গে কথা হয়েছে। যেমন শ্রমিক ভট্টাচার্য একেবারে প্রকাশ্যেই বললেন যে দল কাজে লাগাবে, দলে আপনাকে কাজে লাগানো হবে। এবং শ্রমিক ভট্টাচার্য বললেন হ্যাঁ আমরা একেবারে যৌথভাবে সভা করব, তাতে কোনো অসুবিধা নেই। যদি শুভেন্দু অধিকারী আপনাকে আপনার শুভেন্দু অধিকারীর জেলায় বা কোনো জায়গায় ডাকে, তাহলে আপনি কি করবেন? না, কেউ ডাকবে সেটা তো পার্টি ঠিক করবে, কোন সভাতে কোন নেতা যাবে। সে প্রত্যেকেই একসঙ্গে হতে পারে, সবাই একসঙ্গে থাকি আমরা বড় প্রোগ্রাম হলে, আবার একজন দুজন আলাদা আলাদা থাকি। তো শুভেন্দুর জায়গায় যদি সভা হয়, উনি আমাকে বলেন যে আমার আসার দরকার আছে, আমি নিশ্চয়ই যাবো ওখানে। বা যেখানে পার্টি বলবে যাবে, সেটা একটা কমিটি থাকে, তারা ঠিক করেন প্রবাস, আমাদের নেতারা কে কোথায় যাবে, কে কোথায় গেলে ভালো হয় সেরকম।
তো আমি ছাড়াও আমার সিনিয়র আছেন মাননীয় রাহুল দা, তিনিও কাজের মধ্যে আছেন পুরোপুরি, তিনিও ঘুরছেন, তাকেও পাঠানো হবে। সবাই মিলে আমরা একটা টিম। 2026-এ আপনাকে কি বিধানসভায় কোনো আসনে প্রার্থী হিসেবে দেখা যাবে? আপনি আগেই বলেছেন যে দল যদি আপনাকে চায়, এবং আমরা দেখেছি যে জ্ঞান সিং সোহনপালের মতো এভিওয়েট একজন কংগ্রেস নেতা, মানে দীর্ঘ দিনের তিনি সেখানকার বিধায়ক, তিনি আপনি তাকে হারালেন এবং প্রথমবার আপনি বিধায়ক হলেন খড়গপুরে। এইটা নিয়ে আপনি কি বলবেন? না, পার্টি যখন আমাকে ইলেকশন লড়তে বলেছে আমি লড়েছি। গত বিধানসভা নির্বাচনে আমাদের প্রায় 5-6 জন এমপি তারা লড়াই করেছিলেন, মন্ত্রীও ছিলেন বাবুল সুপ্রিয়, তারা লড়েছিলেন। তো পার্টি ঠিক করলো, আমাকে বলা হলো তোমাকে ইলেকশন লড়তে হবে না, তুমি ঘুরে ঘুরে প্রচার করো। তো আমি প্রচার করেছি। তো পার্টি যে রোল দেবে সেটা প্লে করবো আমরা। দিলীপ, আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, এবং এইটাকে কি আপনি সমর্থন করেন? না না, মসজিদ তো করতেই পারেন, কিন্তু বাবরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তিনি আক্রমণকারী ছিলেন, ভারতবর্ষে নরসংহার করেছেন, মন্দির ভেঙেছেন, এখানকার মানুষের উপর অত্যাচার করেছেন, ধর্মান্তরিত করেছেন হিন্দুদেরকে। তো সে আমাদের কখনো বন্ধু হতে পারে না। বিদেশি আক্রমণকারীর নামে কি করে এখানে স্মৃতিসৌধ হতে পারে, মসজিদ হতে পারে? আর আমার যতদূর জানা আছে, ইসলামে বোধহয় কারোর নামে কোনো মসজিদের অনুমতি নাই। তো সে তো পুরোপুরি রাজনীতিক। যেমন মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির করলেন, এখানে দুর্গা মন্দির করছেন। তো এখন কম্পিটিশন চলছে টিএমসির মধ্যে যে কে কত বেশি ধার্মিক, কে কত বেশি সাম্প্রদায়িক। তো সেই জন্য ইলেকশনের জন্য করছে, আমার মনে হয় না এটা খুব একটা ফ্যাক্টর হবে। এবং আপনি দেখলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাঙ্গনের শিলান্যাস এখানে করলেন। তাহলে আমরা একটা বিষয় এখন দেখতে পাচ্ছি, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই যে হিন্দু ভার্সেস মুসলিম, এরকম কি কোনো ইস্যু একটা, যেটা 2026-এর বিধানসভা নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে, মানে মানে হিন্দু মানে বিজেপি, এরকম একটা কোনো ইস্যু তৈরি হচ্ছে কি? হিন্দু ভার্সেস মুসলিম হবে না, হওয়া উচিত নয়। কিন্তু কি আছে না, এখন যত ছোট ছোট গ্রুপ রাজনীতিতে করার চেষ্টা হয়। আপনি বাংলার বাইরে দেখুন, যাদবদের আলাদা, এসসি এসটি, দলিত মহাদলিত, ছোট ছোট করে তাদেরকে তাদের বিভিন্ন ইস্যুতে প্রভাবিত করে তাদেরকে নিজের দিকে টানার চেষ্টা। বাংলায় ওটা শুরু হয়েছে, রাজবংশী, মতুয়া, ও আর ট্রাইবাল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ভারতের যে গণতন্ত্র আস্তে আস্তে পোক্ত হচ্ছে, এখানকার মানুষের মধ্যেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা বিশ্বাস বাড়ছে। তাই পশ্চিমবাংলায় তো এইভাবে ভোটিং হয় না। জেনারেলি যতদিন এই দূরত্ব ছিল, যতদিন বিভক্ত ছিল, দারিদ্র্যর যে অনেক বেশি অন্তর ছিল, তখন মানুষ খুব ছিল। এখন মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে অতি দরিদ্র সীমা থেকে 28 কোটি মানুষকে উপরে তোলা হয়েছে। দারিদ্র্যের ভেদাভেদ কমেছে। অনেকে বলেন অনেক বড় লোক হয়ে গেছে। আরে দেশ উন্নত হচ্ছে, আর্থিক দিক সম্পন্ন হচ্ছে। যারা বড় লোক তারা তো বড় লোক হবেই, যার যোগ্যতা আছে। কিন্তু সাধারণ গরিবের